এত বছর সংসার করছি, 2 বাচ্চার মা হয়েছি, এখনও যদি কোনো একটা কাজ পারফেক্টভাবে না করতে পারি, তাহলে এই কথা শুনতে হবে যে তোমার মা বাবা তোমাকে কিছু শিখিয়ে পড়িয়ে পাঠায়নি। আমরা মেয়ে মানেই কি আমাদের পারফেক্ট হতে হবে? এই সমাজের নিয়মগুলো একটু ভিন্ন মেয়েদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি অন্য সব দিনের থেকে কিছুটা আলাদা। যেমন একদম সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করেছি। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি ঘুম থেকে উঠেছি এদিকে আর ফ্রেশও হয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু তারা 3 জন অলরেডি ঘুমোচ্ছে এখনও। তাদের ঘুম যেন কোনো কিছুতেই শেষ হচ্ছে না। আমি ঘুম থেকে উঠে তাদেরকে অনেকবার ডাকাডাকি করেছি। তারা সবাই এমনভাবে ঘুমোচ্ছে, মনে হচ্ছে তারা অচেতন হয়ে ঘুমে আছে। গতকালকে সন্ধ্যাবেলা থেকেই অনেক বৃষ্টি চলছে, তো এই কারণে আবহাওয়াটাও অনেকটাই ঠান্ডা, যার কারণে ওরা 3 জন 2 ছেলে আর বাপ 3 জনে মিলেই ঘুমোচ্ছে। তো আমি আর কি করার, আমি তো গৃহিণী, আমাকে তো উঠতেই হবে সকালে। আমার কাছে কোনো ঠান্ডা, শীত আর গরম নেই। যে কোনো পরিস্থিতি, যে কোনো আবহাওয়াতেই আমার এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে যাত্রা, এটা চালিয়ে যেতে হবে, কোনোভাবে সেটা থামানো যাবে না। গতকালকে রাত্রে হুট করেই শুয়ে পড়েছিলাম, একটু ভালো লাগছিল না, মাথাটা চিনচিন করে ব্যথা করছিল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ম্যাক্সিমাম সময়ই সব কাজ গুছিয়ে রাখি। আমার যে খালা আছে উনি তো নির্দিষ্ট যে কাজগুলো থাকে সেই কাজগুলো বরাবর করে থাকেন। এর বাইরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি সবসময় নিজের হাতেই করে থাকি। বাসার যে টুকিটাকি কাজকর্ম এগুলো কিন্তু আমি নিজে একাই করতে পারি, তার জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। কিন্তু ওই যে দেখা যায় না যে বাচ্চারা থাকলে যা হয় আর কি, যে ওদেরকে পড়াশোনার জন্য একটা সময় দিতে হয় বা ওদেরকেও টাইম দিতে হয়। তো ওই দিকটা চিন্তা করে না আসলে হেল্পিং হ্যান্ড খুবই প্রয়োজন হয় আমার। দেখা যায় খালা যে নির্দিষ্ট কাজগুলো করে ওইগুলো আমি করতে গেলে অনেক সময় ওদেরকে সময় দিতে পারি না, বা সত্যি কথা বলতে আমার অভ্যস্ত নাই ওই কাজগুলো করার জন্য। অনেক ভাই বোনের মধ্যে মানুষ হয়েছি এটা ঠিক, তাই বলে যে সেই কাজগুলো করারও অভ্যাস আছে এমনটা কিন্তু না। আমার বাবার কিন্তু আমি ছোট মেয়ে, তো দেখবেন কি যে বাসার ছোট মেয়ে বা ছোট ছেলে ওরা কিন্তু একটু আদরেই থাকে। একটু কাজ কর্মের দিক থেকে বলেন বা যে কোনো দিক থেকেই বলেন যে সবসময় একটু আদরে রাখার চেষ্টা করে। তো আমি হচ্ছে আমার বাবার ছোট মেয়ে। আমার কিন্তু আরও 2টো বোন আছে, তারা কিন্তু আমার মতো এরকমের অলস প্রকৃতির ছিল না। তো আমিও কিন্তু এখন আর অলস নেই। আমার সংসারে এসে ধীরে ধীরে কিন্তু আমিও চঞ্চল হয়ে গেছি। এখন নিজের কাজটা নিজে বেশ ভালো মতোই করতে পারি। এই যে কাজগুলো আমি করছি এই কাজগুলো একান্তই নিজের ব্যক্তিগত। এই কাজগুলো আমার কাছে মনে হয় কি যে এগুলো যদি আমি খালাকে দিয়ে করাই তাহলে আমাকে শুয়ে বসে দিন কাটাতে হবে, আর একটা সময় দেখা যাবে যে আমি নিজের ভাতটা নিজেও হাতে তুলে খেতে পারি না। আমি বাবার বাড়িতে বসে কাজ করিনি তার মানে এটা না যে আমি কোনো কিছুই শিখে আসিনি। আমি শ্বশুরবাড়িতে আসার পরে এমন কোনো পরিস্থিতির শিকার হইনি যার কারণে আমাকে অনেক কথা শুনতে হবে, এরকমটা কখনো হয়নি। এই সমাজে দেখবেন কি একটা মেয়ে বিয়ে হয়ে যাবার পরে অনেক ফ্যামিলি এমন আছে যে ওই মেয়েটার সাথে এমন দুর্ব্যবহার করে যে মেয়েটা দুদিনও ওখানে টিকতে পারে না। কোনো মেয়েই কিন্তু পারফেক্ট রাঁধুনি বা পারফেক্ট কাজ শিখে শ্বশুরবাড়িতে আসে না। প্রত্যেকটা মেয়েই কিন্তু তার বাবার কাছে রাজকন্যার মতোই বড় হয়ে থাকে। আপনি আপনার ছেলেকে কিংবা মেয়েকে যেভাবে রাজপুত্র রাজকন্যার মতো বড় করবেন, আর অন্য সবাই কিন্তু সেভাবেই বড় করে, সেটা আমরা কিন্তু ওইভাবে আসলে বুঝতে চাই না। এটা আমাদের সবারই বোঝা উচিত। এমন অনেক মানুষ আছে দেখবেন কোনো একটা কাজ যদি নতুন বউ বা পুরনো বউ বলেন না পারে, তখনই কিন্তু হুট করে বলে বসে যে তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পড়িয়ে পাঠায়নি, বা বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনও কেন এত এই কাজগুলো তুমি শিখতে পারোনি বা শিখে আসোনি কেন,
তোমার মা তোমাকে কি শিখিয়েছে, এরকম অনেক ছোট বড় কথা কিন্তু একটা মেয়েকে শ্বশুরবাড়িতে যাবার পরে শুনতে হয়। গতকালকে রাত্রে যখন ভিডিও এডিট করছিলাম তখন তাইফের বাবা এবং তার 2 ছেলে এরা ঘুমিয়ে পড়ছিল। তো হঠাৎ করে তাইফের বাবা ঘুম থেকে উঠে দেখে যে আমি মোবাইল নিয়ে ভিডিও এডিট করছি। তখন সে বলল যে দেখো, তুমি এত কষ্ট করে ঘুম নষ্ট করে এই কাজগুলো করো না, তোমার এই কারণেই প্রেশারটা লো থাকে আর সারাদিন ওদেরকে নিয়ে খাটাখাটনি করো। এমন তো না যে তুমি না খেয়ে না পড়ে আছো, তো এগুলো করার প্রয়োজন নেই। তো তখন আমি বললাম, দেখো অনেক কষ্ট করে আমি এত দূর আসছি, আর এত দূর এসে তুমি এই মাঝপথে এসে আমাকে এই কথাটা বলতে পারলাম। তো পরে আর কিছু বলে নাই, বলছে যে আচ্ছা তাড়াতাড়ি ঘুমাই পড়ো, এত রাত জেগে এগুলো না করাই ভালো, দিনের বেলাতে করার চেষ্টা করবে। এই সমাজে মেয়েরা এতটাই অপদস্থ অবহেলিত যে আপনি কোথাও কোনো দুর্ঘটনা শুনেন বা কোনো সমস্যা শোনেন, সব জায়গায় একটা নামই শুনবেন, সেখানে মেয়েটার দোষ। একটা বউ বা একটা মেয়ে বলেন, সংসার করতে অনেক ধরনের অনেক বাধা বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এখন কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে বলেন প্রত্যেকটা মিনিটে সংসার ভাঙছে, ডিভোর্স হচ্ছে সব সব জায়গাতে। আমার কাছে মনে হয় কি যে পরিস্থিতি যেমনই হোক না কেন মানিয়ে নেওয়াটা অনেক বেশি প্রয়োজন আমাদের মেয়েদের। কারণ একটা ছেলের ডিভোর্স হলে হয়তোবা তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এই সমাজে একটা ডিভোর্সি মেয়েদের কিন্তু নানান ধরনের সমস্যা থাকে। আর আমার কাছে মনে হয় ডিভোর্স সব সমস্যার সমাধান হয় না কখনো। একটা ছাদের নিচে থাকতে গেলে দুটো মানুষ বলেন, আর আপনি কয়টা পাতিল একসাথে রাখবেন সেটাও দেখবেন টোকাটুকি না রেখে কিন্তু কোনোভাবেই রাখতে পারবেন না, টোকাটুকি লাগবেই। তো একটা ছাদের নিচে দুটো মানুষ থাকতে গেলে সেই বিয়ের পর থেকে মরণ পর্যন্ত আপনি ধরেন, তো সেখানে টুকটাক একটু ঝামেলা বা কাটাকাটি এগুলো হবে। আপনাদের মাঝে যেমন হয় তেমন আমাদের মাঝেও হয়। আমাদের ফ্যামিলিতে আমার সংসারে যে কখনো আমার হাজব্যান্ডের সাথে আমার তর্ক বা কথা কাটাকাটি হয় না, একদমই হয় না এরকম কিন্তু না। অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের ঝগড়াঝাটিটা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে সব সমস্যার সমাধান কখনোই ডিভোর্স হতে পারে না। আর ডিভোর্স হলেই সব সময় একটা মেয়েকেই কিন্তু সবাই দোষী করে থাকে। মোটামুটি কাজকর্ম করে নিয়েছি, আর এখানে হচ্ছে আজকে ইলিশ মাছ ভাজি করব। অফ ক্যামেরাতে লাউ রান্না করেছি, ওটা শেয়ার করিনি কারণ গ্যাসের অবস্থা অনেক খারাপ, যার কারণে রান্নাটা করতেও সময় লেগেছে, এই জন্য আর সেটা ক্যামেরাও বন্দি করিনি। আল্লাহ তাআলা তো আমাকে দুটো ছেলে দিয়েছেন, আমাকে মেয়ে দেননি। তবে আল্লাহ যা খুশি তাই করেছেন, যেটা আমার জন্য ভালো অবশ্যই আল্লাহ তাআলা সেটাই করেছেন। আর বান্দার মঙ্গলের জন্যই আল্লাহ তাআলা সব কিছু করে থাকেন, আমাদের তাতেই খুশি থাকা উচিত। তবে মাঝে মাঝে আমি এটা বলি কি যে যাক ভালো হয়েছে আমার মেয়ে নেই, মেয়ে হলে তো আমার মানে আদর যত্ন করে আমি বড় করতাম, পরবর্তীতে একটা সময় অন্যকে দিয়ে দিতে হতো। আর দেখা যায় যে ওই মেয়েটা হয়তো বা সেখানে অনেক ছোট বড় অনেক কথা শুনতো, তো এটা আমার কাছে আসলে ভালোও লাগতো না শুনতে। আমি যেমন আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার ছেলেকে বলেন আদরে যত্নে বড় করি, প্রত্যেকটা মা বাবাই কিন্তু তার সন্তানকে আদর যত্ন দিয়েই বড় করে থাকেন। কিন্তু আমরা নিজেদের বেলাতে যেরকম বুঝে থাকি অন্যের বেলাতে বুঝি না, এটাই হচ্ছে আমাদের একটা মেইন সমস্যা। এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তো আমি ওই পাশের চুলাটাতে পানি দিয়ে দিয়েছি, গরম পানি ছেলের গোসলের জন্য, কারণ যেহেতু বৃষ্টি পড়ে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এই কারণে। আর তাছাড়া বাচ্চাদেরকে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করানোটাই ভালো। তো আমি সবসময় এটা করি না, যখন অতিরিক্ত গরম পড়ে তখন তো সবসময় ঠান্ডা নর্মাল পানি দিয়ে গোসল করাই, কিন্তু যখন একটু বাইরে বৃষ্টি হয় বা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তখন আমি ম্যাক্সিমাম সময়ই এরকম কুসুম গরম পানি দিয়েই ওকে গোসল করিয়ে থাকি। তো ওখানে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজিটা হয়ে গেছে। তো অফ ক্যামেরাতে ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, আর বড় ছেলে তো স্কুলে আছে, আস্তে আস্তে অনেকটা দেরি হবে। আর এখন বাজে দুপুর 12:30টার মতো, তো ভাবছি এখন আমি গোসলে যাব না, আর একটু পরে যাই।
তার আগে আরেকটা কাজ করে রাখি। এই যে মশলার জারগুলো, আমি এগুলো প্রতি সপ্তাহে একটু ক্লিন করে নিই, যাতে আমার ধরতে একটু ভালো লাগে। আর তাছাড়া এগুলো যদি আমি বেশি দেরি করে পরিষ্কার করি তাহলে আমার কাছেও ভালো লাগে না দেখতে, আর জারগুলোও কীরকম একটা আঠালো আঠালো ভাব হয়ে যায়। আসলে আপনি এবং আমি নিজের সংসারে কিভাবে কাজ করব এটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনার সংসার আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে পরিপাটি সুন্দর গুছিয়ে রাখবেন, এটা একমাত্র কিন্তু আপনার নিজস্ব একটা ব্যাপার। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাসার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিসপত্র যতটুকু যাই আছে না কেন একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার। গত একটি ভিডিওতে সালমা আপু বলেছিল যে বাসায় যখনই একটু এলোমেলো থাকে তখনই দেখা যায় বাসায় কোনো না কোনো গেস্ট চলে আসে। তো আপুর ওই দিনের ভিডিওটার সাথে আমি একমত ছিলাম, কারণ আমার সাথে এরকম হয়। আমি আপনাদের সামনে যেটা তুলে ধরি, আমি ম্যাক্সিমাম সময়ই মনে করেন 90% সময় আমি এরকমই থাকি। তো আমার যেদিন একটু বাসাটা এলোমেলো থাকবে, বিছানাটা বা ডাইনিং টেবিলটা, তখনই আশপাশ থেকে হোক বা আমার আত্মীয় স্বজন বলেন, হুট করে দেখা যায় একজন চলে আসে। তো আমার তখন মানে কি বলবো, এতটাই খারাপ লাগে যে আমি কেন গুছিয়ে রাখলাম না। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মশলার প্রত্যেকটা জার খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি, একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ নয়তোবা ওখানে পানি অবস্থায় রেখে দিলে জায়গাটাও নষ্ট হবে, সেই সাথে জারগুলোও কিন্তু ক্লিন দেখাবে না। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।